ইতিহাস ও ইসলামের ইতিহাস তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয়, কেননা এখানে অনেক সাল থাকে, অনেক চরিত্র থাকে এবং অনেক ঘটনা থাকে। অনেক সময় এমন হয় যে উদ্দীপকের সাথে তোমরা ওই ঘটনাকে রিলেট করতে পারো না, এর ফলে তোমরা ভুল অ্যান্সার করে আসো। এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব কিভাবে ইতিহাস এবং ইসলামের ইতিহাস খুব ইজিলি মনে রাখা যায় এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলে দেবো। একদম সিক্রেট না, এটা বলা যায় যে এগুলো যদি ফলো করো তোমরা খুব ইজিলি ইতিহাস, ইসলামের ইতিহাস এবং মানবিকের যেসব জিনিস বা যেসব টপিক তোমার কাছে কঠিন মনে হয় সকল কিছু এই কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই হয়ে যাবে। ফার্স্ট অফ অল, ইতিহাসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে টাইমলাইন অনুযায়ী পড়তে হবে। টাইমলাইন বলতে কি, সাল অনুযায়ী পড়তে হবে। এটাকে আমরা বলতে পারি সাল অনুযায়ী পড়তে হবে। যেমন আমরা সাল অনুযায়ী কি হবে, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পড়তেছে বা পাকিস্তান আমল নিয়ে পড়তেছি, আমাদের মনে রাখতে হবে কোন ঘটনার পরে কোন ঘটনা হয়েছে। এতে করে আমাদের প্রত্যেকটা কাহিনী মনে রাখাটা সহজ হবে। যেমন আমি যদি ফর এক্সাম্পল আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, মুক্তিযুদ্ধ কি 1947 সালে দেশ ভাগ হয়। 1947 সালে দেশ ভাগ হয়। 1948 সাল থেকে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়। 1952 সালে গিয়ে ভাষা আন্দোলনটা চূড়ান্ত রূপ লাভ করে। তারপরে 1954 সালে একটা নির্বাচন হয় প্রাদেশিক। তারপরে 1954 সালের পরে আরও কি কি ইম্পর্টেন্ট আছে, 1966 সালে 6 দফা আন্দোলন হয়। 1969 সালে গণ অভ্যুত্থান হয়। 1971 সালে আমাদের ফাইনালি মুক্তিযুদ্ধ হয়। ওকে, এইভাবে আমরা কাহিনীগুলো লিখতে পারি। এখন দেখো কি সুন্দর করে আমরা টাইমলাইন অনুযায়ী মাথায় রাখি। এখন যদি চিন্তা করো তুমি 1969 সাল, তারপর 66 সাল এলোমেলোভাবে যদি পড়তা তাহলে কিন্তু জিনিসটা আমাদের কাছে কঠিন মনে হতো। সিমিলারলি তুমি যদি ব্রিটিশ আমলে ফিরে যাও, ব্রিটিশ আমলে ব্রিটিশরা কবে আসলো, কি করলো না করলো, এটা যদি টাইমলাইন অনুযায়ী তুমি মাথায় রাখো, মুসলিম শাসন, বিভিন্ন ইতিহাসের বিভিন্ন সম্রাটদের শাসন তুমি যদি টাইমলাইন অনুযায়ী মনে রাখো তাহলে তোমার কাছে বিষয়টা খুব ইজি হয়ে যাবে। বিশেষ করে অ্যাডমিশনের সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের প্রিপারেশন নিবে তোমাদের ক্ষেত্রে তখন দেখবা যে এই টাইমলাইন ছাড়া কখনোই তোমরা পড়তে পারবা না। ইতিহাসের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে টাইমলাইন অনুযায়ী মনে রাখা। আরেকটা ব্যাপার যেটা অ্যান্সার করার সময় তোমাদের সবচেয়ে বেশি কাজে আসবে সেটা হচ্ছে কারণ, ঘটনা এবং ফলাফল। এইটা অনেক সময় দেখবা কি সৃজনশীলে গ নাম্বারে এবং ঘ নাম্বারে তোমার কারণ, ঘটনা এবং ফলাফল আসে। যেমন অনেক সময় খ নাম্বারে কারণ চায় বা গ নাম্বারে কারণ চায়, তারপরে গ নাম্বারে ঘটনা চায়, ঘ নাম্বারে ফলাফল চায়, যে এটার ফলাফল কি, এটার তাৎপর্য কি, এটার গুরুত্ব কি, এগুলো কিন্তু চলে আসে। যেমন তোমার খ নাম্বারের প্রশ্নে চলে আসলো যে পলাশী যুদ্ধের কারণ কি ছিল, আসতেই পারে। তারপরে আমাদের ভাষা আন্দোলনের কারণ কি ছিল, তাৎপর্য কি ছিল, এগুলো কিন্তু আসে। প্রত্যেকটা জিনিস কারণ, ঘটনা এবং ফলাফল এটা দিয়ে মাথায় রাখবা। যেমন আমি বলি ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনের কারণ কি ছিল, কারণ তারা বাণিজ্যের উদ্দেশ্যে প্রথমে বাংলায় এসেছিল। তারপর ঘটনা কি হয়েছিল, আস্তে আস্তে তারা এই দেশের সম্রাটদের কাছ থেকে কি করে দেওয়ানি কিনতে চায়, বিভিন্ন জায়গায় টাকা দিয়ে টাকার বিনিময়ে তারা ঘাঁটি গাড়ে বা আমরা বলি যে কুটি স্থাপন করে। হ্যাঁ, কুটি স্থাপন করে ব্যবসা উদ্দেশ্যে। তারপরে কি আস্তে আস্তে তারা তাদের পাওয়ার বাড়ায়, পাওয়ার বাড়ানোর পাশাপাশি তারা কি বিদেশ থেকে সৈন্য এসে এই দেশের মানুষকে শাসন এবং শোষণ করে। একদম সর্বোপরি কি তারা কি যুদ্ধের মাধ্যমে কি ক্ষমতা দখল করে, ফলাফল ক্ষমতা নিয়ে যায়। তুমি এইটা কি শুধুমাত্র এইখানে না, তুমি যদি চিন্তা করো 1971 সালের মুক্তিযুদ্ধের কথা, কারণ কি ছিল, কারণ হচ্ছে আমাদের তারা শাসন এবং শোষণ করত। তারপরে ঘটনা কি ছিল, তুমি ঘটনাটা বলতে পারো যে কেন, কিভাবে তারা আমাদের শাসন শোষণ করছে, কিভাবে আমরা কি তাদের দ্বারা পীড়িত হয়েছি। সরি, ফলাফলটা কি, আমরা 9 মাস রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। এর ফলে কি হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি। প্রত্যেকটা জিনিস তোমার ইতিহাস, ইসলামের ইতিহাস, প্রত্যেকটা জিনিসে তুমি এইভাবে ব্যক্ত করতে পারবা, কারণ, ঘটনা এবং ফলাফল, এই সিকোয়েন্সটা মেনটেন করে। ওকে, এটা একটু মাথায় রাখবা। এটার দ্বারা তোমরা নোটও করতে পারো যেগুলো ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা কীভাবে জানবা, সিম্পলি বোর্ড কোশ্চেনে চলে যাবা। ওকে, আরেকটা জিনিস যেটা মানবিকের ক্ষেত্রে সবচেয়ে কাজে দেয়, বিশেষ করে রিভিশনের ক্ষেত্রে, সেটা আমি বলবো যে মাইন্ড ম্যাপ এবং শর্ট নোট। এই শর্ট নোট বা ছোট নোট এবং এই মাইন্ড ম্যাপ এটাতে কত কাজে দেয় এটা বলার বাইরে। মাইন্ড ম্যাপের মধ্যে কি আসে, এখানে হতে পারে চিত্র, এখানে হতে পারে চিত্র, এখানে হতে পারে ছক, এখানে হতে পারে ছক, এখানে হতে পারে কি কি পয়েন্ট,
কি পয়েন্টস, যেগুলো দেখলে তুমি সিম্পলি এখানে মনে আসবে যে এগুলো এই যে এগুলো তুমি কি ছোট্ট নোট আকারে এগুলো লিখে দেবা, যাতে তোমার পরীক্ষার আগে জাস্ট খাতাটা উল্টে গেলেই তোমার এটা সম্পর্কে বিস্তারিত একটা কি ধারণা চলে আসে। দেখো এইবার পরীক্ষায় তোমাদের সিনিয়রদের পরীক্ষায় এমনও পরীক্ষা গেছে যার আগে তারা একদিনও বন্ধ পায় নাই, আজকে একটা পরীক্ষা দিয়ে আসছে, কালকে আরেকটা পরীক্ষা। যাদের ইতিহাস আছে তারা পরের দিনে কি ইকোনমিক্সের প্রিপারেশন নিয়েছে, এটা কিন্তু হয়েছে। সুতরাং এটা বলাই যায় তোমাদের ক্ষেত্রেও এটা হবে, এটা অস্বাভাবিক কিছু না, হওয়াটা খুবই স্বাভাবিক। সুতরাং তোমাদের রিভিশন অল্প সময় দেওয়াটা খুব জরুরি, এই কারণে এইভাবে নোট করে রাখবা। নোট করলে তোমার কি নিজের ভাষায় নোট করলে এটা যতবার দেখবা তোমার মুখস্থের মতো হয়ে যাবে, বেশি প্যারা খাওয়া লাগবে না। নোট করাটা মানবিকের জন্য খুব দরকারি। এখন তোমরা বলতে পারো ভাই আমার তো সময় কই, ভাই তোমাদের মানবিকের অনেক সময় আছে। সায়েন্সের সাথে কম্পেয়ার করলে তোমাদের 5/1 পড়া লাগে সায়েন্সের সাথে তুলনা করলে। সায়েন্স যদি এত লোড নিতে পারে তোমরা কেন নিতে পারবে না? তোমরা যারা একটু ভালো ফলাফল করার চিন্তা করছো, যারা একদম ফেল করার মতো অবস্থা, এখনও হচ্ছে সিরিয়াস হতে পারছো না, তোমরা এখন থেকেই সিরিয়াস হও, এভাবে নোট করো। নোট করলে তোমার রিভিশনে সুবিধা হবে। তারপরে সর্বোপরি যখন তোমার নোট হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, তুমি রিটেন প্র্যাকটিস করবা। কারণ হচ্ছে তোমার রাইটিংয়ে খুবই দুর্বল থাকো ভাইয়া, তোমরা কীভাবে সৃজনশীল লিখতে হয় এখনও তোমরা জানো না। তোমরা বোর্ড কোশ্চেন ধরে ধরে তোমরা হচ্ছে কি রিটেন প্র্যাকটিস করবা, আর হচ্ছে এমসিকিউর জন্য আমাদের কোর্সে চলে যাবা। যারা আমাদের কোর্সে আসো, কোর্সে কিন্তু আমাদের বিষয়ভিত্তিক এমসিকিউ দেওয়া আছে। তোমাদের মানবিকের বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল বিষয়ের 41,000 এমসিকিউ দেওয়া আছে। তাছাড়া কি 800+ একাডেমিক ক্লাস দেওয়া আছে। বাংলা, ইংলিশ, আইসিটির উপরে প্রথম পত্র, দ্বিতীয় পত্র সকল কিছুর ক্লাস দেওয়া আছে। তারপরে 150+ অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে। তোমরা যারা চিন্তা করছো যে এখন থেকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পাওয়া যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কীভাবে চান্স পাওয়া যায়, ক্লাসগুলো করতে পারো। 120টার বেশি এক্সাম দেওয়া আছে, এক্সামগুলো দাও। তারপর দাগানো বই আছে, দাগানো বইগুলো পড়ো। আমরা আরও ফিচার দেবো ইনশাল্লাহ তোমাদের, ওই ফিচারগুলো কাজে লাগাও। আশা করা যায় যে লেখাপড়াটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। ওকে, টাইম ধরে ধরে লিখে টাইম ম্যানেজমেন্টটা শিখো। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।